একটা অভিযোগ আপনার বিরুদ্ধে ওঠে যে আপনি শাসক দলের সঙ্গে বা নেতাদের সঙ্গে সামঞ্জস্য রেখে যোগাযোগ রেখে অর্থনৈতিক অনেকটা ফ্ল্যাট তৈরি করেছেন, এই অভিযোগটা কি বলবেন তাদের? আমরা দেখেছি যে উত্তরপ্রদেশে যখন পুলিশকে দাড়ি রাখার অপরাধে বাদ দেওয়া হচ্ছে তখন আপনি প্রতিবাদ করেছেন, বা যখন মব লিঞ্চিং হচ্ছে আপনারা বিশাল সভা করেছেন, প্রতিবাদ করেছেন। কিন্তু আমরা দেখছি সেই ট্রেন্ড একেবারে পশ্চিমবঙ্গে চলছে। পুলিশের চাকরি মুসলিম মহিলারা তারা হিজাব পরার জন্য তারা পরীক্ষা থেকে বাতিল হয়ে যাচ্ছে। আবার আমরা দেখছি এই পশ্চিমবাংলায় সারা রাত ধরে চোর সন্দেহ মব লিঞ্চিং করে মারা হচ্ছে, চড়াবিদ্যা এখানে এই ঘটনা ঘটেছে, পুলিশ কর্মী সোহরাব হোসেনের উপরে সেই আক্রমণ। কিন্তু আপনি যেভাবে বিজেপি শাসিত রাজ্যের ব্যাপারে গর্জে উঠতেন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনার সেই গর্জনটা দেখা যায়নি কেন? এটা বাংলার মানুষ জানতে চাইছে, কেন তোহা সিদ্দিকী তৃণমূলের এই বা সেই শাসক দলের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে এই বিষয়ে কোনো নীরব কেন? না, অনেকেই অভিযোগ করে যে আপনার সঙ্গে তৃণমূল অর্থাৎ শাসক দলের সঙ্গে একটা সখ্যতা রয়েছে, বন্ধুত্বসুলভ আচরণ রয়েছে, এবং আপনি শাসক দলের বিরুদ্ধে অন্যায় করলে কিছু বলতে চায় না, অনেকে অভিযোগ তোলেন। না, আমরা দেখেছি ফুরপুরা যে আবু বকর সিদ্দিকী মেমোরিয়াল হাসপাতাল ছিল সেটাকে ফুরপুরা শরীফ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র অর্থাৎ আবু বকর সিদ্দিকীর নামটা তুলে দেওয়া হচ্ছে, এটা একটা চক্রান্ত অনেকে মনে করছেন। হ্যাঁ, অবশ্যই। একমাত্র আইএসএফের একটা বিধায়ক, সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক এসেছেন, তো এই আইএসএফ বা আব্বাস সিদ্দিকীর দৌড় কত দূর বলে মনে করছেন আপনি? ও দৌড় শেষ হয়ে গেছে। আইএসএফ বলছে আমরা এখনও রাজনীতি করব, লড়াই করব, প্রয়োজনে কি আইএসএফকে সমর্থন করবেন? করুক না, সমর্থন করবো কি না করবো এটা হচ্ছে আমার নিজের পার্সোনাল ম্যাটার। এনবিটিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, আর আমি শাকিরুল ইসলাম রয়েছি আপনাদের সঙ্গে। আজকে আমরা এমন এক ব্যক্তির সঙ্গে কথা বলবো যিনি বাংলা নয় গোটা ভারতবর্ষের মানুষের কাছে পরিচিত, যিনি অনেকেই বলেন মুখ্যমন্ত্রীর ক্লোজ ফ্রেন্ড। আবার তিনি শুধু মুখ্যমন্ত্রী নয়, প্রাক্তন রাষ্ট্রপতি এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গেও দেখা করেছিলেন, এবং তিনি কোনো রাজনীতিবিদ নন, তিনি রাজনীতির সঙ্গে কোনোভাবেই জড়িত নন, কিন্তু তিনি রাজনীতির নেতাদের সঙ্গে একেবারেই ঘনিষ্ঠ তার সম্পর্ক রয়েছে। তিনি মুসলিম পার্সোনাল ল বোর্ডের মেম্বার। হয়তো এতক্ষণে আপনারা বুঝতে পারছেন কার কথা বলছি। হ্যাঁ, আমি কথা বলছি মোজাদ্দেদিয়া অনাথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ফুরপুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী সাহেবের কথা। আপনাকে প্রথমে এনবিটিভিতে স্বাগত জানাচ্ছি। শুকরিয়া। আমরা আপনার কাছ থেকে অনেক বিষয় আজ বর্তমান যে পরিস্থিতি এবং এই বিষয়ের উপর আপনার কাছে জানতে চাইব। প্রথমেই আপনার কাছে জিজ্ঞাসা করবো আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি, এবং আল্লাহর দোয়াতে সবাই যেন ভালো থাকে। বাংলার মসনদে আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উপনির্বাচন হলো, উপনির্বাচনে জিতলেন, এবং আরও দুটি বিধানসভায় যে দুটি ভোট বাকি ছিল সেই দুটো ভোট বিধানসভা ভোটও হলো। এই তৃতীয়বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলেন, এবং এখানে মুসলিম ভোট একটা বড় ফ্যাক্টর হয়েছে বলে অনেকেই মনে করছেন। কি বলবেন যে কতটা কাজ করতে পারবে সংখ্যালঘু সমাজের জন্য? দেখেন, বাংলার মানুষ ভোট দিয়েছে, বাংলার মানুষ ভোট দিয়ে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে তৃতীয়বার ক্ষমতায় নিয়ে এসেছেন। এটা বাংলার মানুষের কৃতিত্ব, তার সঙ্গে বড় কৃতিত্ব হচ্ছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। বাংলার মানুষ একটা জ্বলন্ত প্রমাণ করে দিয়েছে এই বাংলায় সাম্প্রদায়িক শক্তির কোনো জায়গা নেই। এই ভোটটা যে হয়েছে, এর আগে ভোট হয়েছে উন্নয়নের ভোট, এর আগে যেটা ভোট হয়েছে, আর 2021-এর ভোটটা হয়েছে সাম্প্রদায়িকের বিরুদ্ধে ভোট। অতএব বাংলার হিন্দু, মুসলিম, শিখ, ইসাই আমরা যারা বসবাস করি, কেউ চায় না যে বাংলায় সাম্প্রদায়িক শক্তি জায়গা পাক, তার বিরুদ্ধে ভোটটা হয়েছে। আমরা একেবারে দেখেছি যে সমীক্ষা আমাদের সামনে চলে এসেছে, সেখানে দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জেতার পিছনে সবচেয়ে বড় ফ্যাক্টর যেটা কাজ করেছে সেটা হচ্ছে মুসলিমরা 97% মুসলিম ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস, এবং মহিলাদের বেশিরভাগ ভোট কিন্তু হিন্দু মুসলিম সমস্ত ধর্মের জাতি মহিলারা বেশি ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে। এ বিষয়ে কি বলবেন আপনি? দেখেন, এককভাবে যদি মুসলিমরা শুধু মমতা ব্যানার্জিকে ভোট দিত, মমতা ব্যানার্জি ক্ষমতা আসতে পারত না। আর এককভাবে যদি হিন্দুরা যদি মমতা ব্যানার্জিকে ভোট দিত, তাহলে মমতা ব্যানার্জি ক্ষমতা আসতে পারত না। তো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমতাটাই এসেছেন হিন্দু মুসলমান উভয়ের ভোট নিয়ে। তাই এর থেকে জ্বলন্ত প্রমাণ হয়ে গেল যে হিন্দু এবং মুসলিম উভয়ই সাম্প্রদায়িকের বিরুদ্ধে ভোটটা দিয়েছে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর একদিকে উন্নয়নের ধারা আছে, অনেক ধারা আছে, আমি সে ধারার দিকে যাচ্ছি।
মুখ্যমন্ত্রীকে ভোটটা দিয়েছে দুটো কারণে। আগের কারণ হচ্ছে উন্নয়নের কারণে, আর এবারের কারণ হচ্ছে সাম্প্রদায়িকের বিরুদ্ধে কারণে। অতএব সেই কারণে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছে। আমি বিশ্বাস করলে আমি অনেকবার বলেছি, বহুত আগে বলেছিলাম, এই টিএমসি দলের মধ্যে কিছু রাজনীতির নেতা নেত্রী আছে, তা যারা দিনের বেলায় তৃণমূলের ভূমিকা নেয় আর রাত্রিবেলায় বিজেপির ভূমিকা নেয়। সেটা ধরা পড়েছে, বাংলার মানুষ জেনে গেছে। আর আজকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে যে আমার করজোরে অনুরোধ থাকছে যে অনেক বিজেপির মানুষ এই টিএমসিতে ঢুকছে, অনেক আরএসএসের মানুষ বিজেপিতে ঢুকছে, তাদের ওটা আপনার দলের ব্যাপার, তাদের নেবেন না আপনাদের ওটা পলিটিক্যাল দলের ব্যাপার। আমি কিন্তু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে বলবো যে মানুষগুলো ঢুকছে তারা বড় কোনো অঘটন ঘটাবে না তো, এইটা আমার ভয় হচ্ছে। একবারে আমরা সেইটাই দেখছিলাম যে ভোটের আগে দল বড়দের একটা হিড়িক চলেছিল তৃণমূল থেকে বিজেপি, এবং সেই বিজেপির বিরুদ্ধেই মূলত তৃণমূল কংগ্রেসের লড়াই ছিল, এবং আমরা দেখছি ভোটের পরে সেই বিজেপি থেকে সব তৃণমূলে আবার ফিরছে, আবার সেখানে তাদেরকে সাদরে গ্রহণ করা হচ্ছে। এই বিষয়টা নিয়ে কী বলবেন? আমি ওটা বলে ওটা পলিটিক্যাল ব্যাপার, ওটা আমার হস্তক্ষেপ করা উচিত হবে না, কিন্তু আমার যেটা বলার দরকার আমি বলবো। কেন আমি আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন সরকারি চাকরিতে, এটা আমরা লক্ষ্য করে দেখছি, সরকারি চাকরিতে উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরা তারা বিভিন্ন দপ্তরে ইন্টারভিউ দিয়ে যাচ্ছে, কিন্তু যোগ্যতা থাকা সত্ত্বেও তারা কিন্তু ইন্টারভিউ থেকে বঞ্চিত হচ্ছে, তারা নাম্বার থেকে বঞ্চিত হচ্ছে, তাদের কম নাম্বার দিয়ে বঞ্চিত করা হচ্ছে। বিশেষ করে সংখ্যালঘু মুসলিম যারা উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলেমেয়ে আছে, আপনি বিশ্বাস করুন, যদি নিরপেক্ষভাবে যদি ইন্টারভিউ নেওয়া হয়, তা আমার মনে হয় সংখ্যালঘু মুসলিমদের ছেলেমেয়েরা, উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরা তারা ঘরে বসতে পারবে বলে আমার মনে হচ্ছে না। এখানে একটা কি হচ্ছে, যারা ইন্টারভিউ নিচ্ছে তারা কতটা নিরপেক্ষ, এইটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দেখতে হবে। কারণ এই সরকারের কিছু আমলা আছে, এই আমলাগুলো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে আড়ালে রেখে বিশেষ করে মুসলিমদের তার বিরুদ্ধে করার একটা চক্রান্ত করছে, এইভাবে বঞ্চিত করে 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 করে। আপনি সিপিকে যান, ক্যালকাটা পুলিশে যান, বেঙ্গল পুলিশে যান, আপনি বিএসকে যান, আপনি যত চাকরিতে যান, সরকারি চাকরিতে ঠিক এইভাবে বঞ্চিত করা হচ্ছে অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও। কিন্তু একটা জিনিস আমরা দেখেছি, আপনি বারবার বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলন করেন। আমরা দেখেছি যে উত্তরপ্রদেশে যখন পুলিশকে দাড়ি রাখার অপরাধে বাদ দেওয়া হচ্ছে তখন আপনি প্রতিবাদ করেছেন, বা যখন মব লিঞ্চিং হচ্ছে আপনারা বিশাল সভা করেছেন, প্রতিবাদ করেছেন। কিন্তু আমরা দেখছি সেই ট্রেন্ড একেবারে পশ্চিমবঙ্গে চলছে। পুলিশের চাকরি মুসলিম মহিলারা তারা হিজাব পরার জন্য তারা পরীক্ষা থেকে বাতিল হয়ে যাচ্ছে। আবার আমরা দেখছি এই পশ্চিমবাংলায় সারা রাত ধরে চোর সন্দেহ মব লিঞ্চিং করে মারা হচ্ছে, চড়াবিদ্যা এখানে এই ঘটনা ঘটেছে, পুলিশ কর্মী সোহরাব হোসেনের উপরে সেই আক্রমণ। কিন্তু আপনি যেভাবে বিজেপি শাসিত রাজ্যের ব্যাপারে গর্জে উঠতেন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনার সেই গর্জনটা দেখা যায়নি কেন? এটা বাংলার মানুষ জানতে চাইছে, কেন তোহা সিদ্দিকী তৃণমূলের এই বা সেই শাসক দলের বিরুদ্ধে পশ্চিমবঙ্গে এই বিষয়ে কোনো নীরব কেন? ব্যাপার হচ্ছে, যাকে দেখতে পারেন না চলন বেকা, আমি কতটা গর্জে উঠেছি না উঠেছি আমি কেন বলবো? এবার আপনি বলছেন বাংলার মানুষকে তো দায়ী করলে হবে না, আমাকে নিরপেক্ষভাবে দাবিটা করতে হবে। আমি অন্যায়ভাবে দাবি করতে পারি না। যেমন মুসলিম মহিলাদের হিজাব পরার কারণে তাদের ইন্টারভিউতে যেতে দেওয়া হয়নি, তার বিরুদ্ধে আমি বলেছি। একজনকে ট্রেন থেকে লাথি মেরে ফেলে দিয়েছিল মনে আছে, তার বিরুদ্ধে বলেছি। একটা পুলিশকে মারা হলো, তার বিরুদ্ধে বলেছি। আসিফাকে মারা হলো, তার বিরুদ্ধে বলেছি। আখলাককে মারা হলো, তার বিরুদ্ধে বলেছি। আফরাজুলকে মারা হলো, তার বিরুদ্ধে বলেছি। ইদানিং আসামে যে ঘটনা ঘটলো তার বিরুদ্ধে বলেছি। যারা আমার বিরুদ্ধে আছে, আমি যতই ভালো কাজ করি না কেন আর যত প্রতিবাদ করি না কেন, তারা এটা চোখে দেখতে পাবে না। ব্যাপারটা হচ্ছে, আমি
অন্যায়টাকে অন্যায়, নাইটাকে নাই বলতে শিখেছি। আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যখন ক্ষমতায় এসেছেন, আসার আগে যখন সিপিএম ক্ষমতায় ছিল, সিপিএমের অন্যায়টা আমি তুলে ধরেছি। আবার সিপিএম যখন মানে চলে গেল, সিপিএম যখন শেষ হয়ে গেল, টিএমসি ক্ষমতা এসেছে। টিএমসি আসার পরে যে সিপিএমের যে রোগটা ছিল, সেই রোগ এদের মধ্যে কিছু দেখা যাচ্ছিল, তখনও তাদের বিরুদ্ধে বলেছি। আমি তো মানে কারো পক্ষপাতী নিয়ে আমি কথা বলিনি। এবার যদি কেউ ভুল বোঝে আলাদা জিনিস, এটা তো আমার কিছু করার নেই। আমি তোহা সিদ্দিকী, আমাকে সবাই জানে তোহা সিদ্দিকী। আমাকে যদি কেউ বলে না আপনি আবদুল্লাহ সিদ্দিকী, সেখানে আপনি কী বলবেন? সেখানে আমার কী বলার আছে? না, অনেকেই অভিযোগ করে যে আপনার সঙ্গে তৃণমূল অর্থাৎ শাসক দলের সঙ্গে একটা সখ্যতা রয়েছে, বন্ধুত্বসুলভ আচরণ রয়েছে, এবং আপনি শাসক দলের বিরুদ্ধে অন্যায় করলে কিছু বলতে চায় না, অনেকে অভিযোগ তোলেন। না, আমার সঙ্গে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার সঙ্গে সত্যিকার তো আমার ভালো ওনার সঙ্গে যোগাযোগ আছে। পশ্চিমবাংলার সরকারের যত মন্ত্রী আছে তাদের সঙ্গে ভালো যোগাযোগ আছে। যখন সিপিএম ক্ষমতায় ছিল, এখনও সিপিএমের যত বিমান বসু বলুন, ওইদিকে সুজন চক্রবর্তী বলুন, আমার সঙ্গে যোগাযোগ আছে। কংগ্রেসের যারা আছে যোগাযোগ আছে। যোগাযোগ থাকা মানে যে তাদের গোলামতি করব, সেই বাড়িতে আমি জড় বলিনি। ফুরপুরায় এখনও দীর্ঘদিনের আপনার যে দাবি ছিল ফুরপুরায় রেল, এখনও সেই রেল হয়নি, কি বলবেন? সে দাবি রেখেছি। তখন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রেলমন্ত্রী ছিল, তখন জোরালো বক্তব্য রেখেছি, জোরালো দাবি রেখেছি, কথান না। এখন সেই রেলের তো আর পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী নাই তো, এখন তো বিজেপি শাসিত সরকার। সেখানে আমাদের ওই কী বলে এমপি, তিনিও পার্লামেন্টে বক্তব্য রেখেছেন, এটা তো অস্বীকার করা যাবে না। আমরা দেখেছি ফুরপুরা যে আবু বকর সিদ্দিকী মেমোরিয়াল হাসপাতাল ছিল, সেটাকে ফুরপুরা শরীফ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র অর্থাৎ আবু বকর সিদ্দিকীর নামটা তুলে দেওয়া হচ্ছে। এটা একটা চক্রান্ত অনেকে মনে করছেন। হ্যাঁ, অবশ্যই চক্রান্ত। এটা তো টিএমসি করে না, সিপিএম করেছে। ফির আবু বকর সিদ্দিকী মেমোরিয়াল যে হসপিটাল, আব্দুল মানে হসপিটাল নামটা তো এই সরকার পরিবর্তন করেছে তো সিপিএম সরকার। আমরা এই নামটাকে যাতে নিয়ে আসা হয়, তার জন্য আমি মুখ্যমন্ত্রীর কাছে আমি দাবি রেখেছি, এই নামটাকে আমাদের ঘুরিয়ে যাতে নিয়ে আসা হয়, এই দাবি আমি রেখেছি। ফুরপুরা সেবে আপনি ফুরপুরা সেবে মাদ্রাসায় যান, আপনি ফুরপুরা সেবে এই হসপিটালে যান। হসপিটাল যেটা সিপিএম যতদিন ছিল, এই হসপিটাল দেখেন, এই সরকার আসার পরে হসপিটাল উন্নয়ন হয়েছে কি না দেখেন, বিল্ডিং হয়েছে নাকি দেখেন। তবে হ্যাঁ, হসপিটালের যেভাবে মানে দরকার সেই ততটা না হলেও অনেকটা হয়েছে এটা বলতে পারে এই সরকার আসার পরে। আপনার বাড়ির সামনে দিয়ে যে রাস্তাটা চলে গেছে, ওই রাস্তাটা আমরা দেখেছি লেখা আছে, বোর্ড আছে, পীরজাদা তোহা সিদ্দিকী রোড। অনেকে বলছেন আপনি নিজের নামে রাস্তা বানিয়ে নিয়েছেন, কি বলবেন? না, ওটা পীরজাদা তোহা সিদ্দিকী রোড নেই, এটা তো মূর্খতার পরিচয়। এখানে মূর্খতার পরিচয়। অনেক মানুষ এই দরবারে আসতে চেয়েছে আর রাস্তা খুঁজে পায়নি। ওখানে পীরজাদা তোহা সিদ্দিকী রোড নতুন বাড়ি লেখা আছে, এটা দেখে নেবেন। পীরজাদা তোহা সিদ্দিকী রোড এটা তো আমার বাপের রোড নয়, কারো যেটা সরকারি যে রোড শিখবে, ওখানে একটা মানুষকে যাদের সহজে বুঝতে পারে তার জন্য পীরজাদা তোহা সিদ্দিকী রোড নতুন বাড়ি, মানে এই রাস্তা নতুন বাড়ি দেওয়া হয়েছে। এটা যদি কেউ অন্যভাবে নেয় সে আলাদা জিনিস। আমরা দেখেছি বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস একেবারে শূন্য হয়েছেন এবং উপনির্বাচনেও তারা খাতা খুলতে পারেনি। সেই সিপিএম কংগ্রেসের শূন্যতার বাজারে একমাত্র আইএসএফের একটা বিধায়ক, সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক এসেছেন। তো এই আইএসএফ বা আব্বাস সিদ্দিকীর দৌড় কত দূর বলে মনে করছেন আপনি? ওর দৌড় শেষ হয়ে গেছে, ওর দৌড় শেষ হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে ওই ভাঙড়ের মানুষ ওই আইএসএফের যে একটা প্রার্থীকে জিতিয়েছে, এতে ভাঙড়ের মানুষের জন্য কতটা লস হয়েছে আর কতটা লাভ হয়েছে এই মুহূর্তে আপনারা ভাঙড়ের মানুষের কাছে যে জিজ্ঞাসা করবেন, তারা বলবে। ওটা পলিটিক্যাল ব্যাপার। হ্যাঁ, তো যে ভোটে জিতেছে সে তার পরিচয় ছিল আগে পীরজাদা বলে, এখন মানুষ তাকে পীরজাদা বলে এ করে না, এখন পলিটিক্যাল লিডার বলে তাকে সম্বোধন করে, তার সঙ্গে যোগাযোগ রাখে। আইএসএফ বলছে আমরা এখনও রাজনীতি করব, লড়াই করব, প্রয়োজনে কি আইএসএফকে সমর্থন করবেন? করুক না, সমর্থন করবো কি না করবো এটা হচ্ছে আমার নিজের পার্সোনাল ম্যাটার। কিন্তু যদি কেউ দাদা হুজুর কেবলাকে সামনে রেখে মানুষকে ভুল বুঝায়, তাকে পুঁতে ফেলবো। যদি কেউ আমি তোহা সিদ্দিকী, আমি ধরো আমি রাজনীতি করতে পারি, এটা আমার পার্সোনাল ম্যাটার। যে আমার একটা বাড়ির একটা ভাইপো রাজনীতি করবে, সেটা তার নিজস্ব ব্যাপার।
কিন্তু সে মিথ্যা করে দাদা হুজুরকেওলাকে সামনে রেখে মিথ্যা করে দাদা হুজুরকেওলার দিকে আঙুল তুলে মিথ্যা করে যদি কেউ ও বলে নাই যে করবে তাকে পুঁতে ফেলবো। পুঁতে ফেলবো বলতে মানে অন্য না, তার বিরুদ্ধে মানে পুঁতে ফেলা বক্তব্য রাখবো। যদি একটা অভিযোগ আপনার বিরুদ্ধে ওঠে যে আপনি শাসক দলের সঙ্গে বা নেতাদের সঙ্গে সামঞ্জস্য রেখে যোগাযোগ রেখে অর্থনৈতিক অনেকটা ফ্ল্যাট তৈরি করেছেন, এই অভিযোগটা কি বলবেন তাদের? ব্যাপারটা হচ্ছে কি জানেন তো, ওই যারা চায়ের দোকানে বসে বসে চা খায় আর ঘাটে বসে বসে ওই বিড়ি ফোঁকে তাদের মুখে এই বক্তব্য শুনবেন, আর যারা রাস্তাঘাটে মদ মাতাল আছে তাদের মুখে এই বক্তব্যটা শুনতে পারবেন বলে আমি মনে করি। আর যাদের পেটে বিদ্যা আছে, যাদের শিক্ষা আছে, যারা চারিদিকে চোখ রেখে মানে জীবনযাপন করে, তাদের মুখে এই বক্তব্য শুনবেন না। কারণ হচ্ছে ফুরফুরা শরীফ এই যে আল্লাহ যতটা করিয়েছেন এটা আমার দানের। আমাকে মানুষ ভালোবাসে, আমাকে ভালোবাসে বললে ভুল হবে, আমার দাদাজানকে ভালোবাসে, আমার বাপ চাচাদেরকে ভালোবাসে। সেই ভালোবাসার খাতিরে এবং মানুষ আমাকে বিশ্বাস করে আমাকে মানুষ আমার হাতে সাহায্য করে। আর তাদের অর্থটাকে নিয়ে আমি মিসইউজ করিনি, আমি কোথায় ফ্ল্যাট বানাইনি যে আমার নিজের জন্য ফ্ল্যাট করবো, আমার নিজের বাড়ি করবো, এ নয়। আমি মানুষের জন্য কাজ করি, মানুষ আমাকে বিশ্বাস করে। কেন আমি মানুষকে বলবো যে আমি অমুক করবো টমুক করবো বলে টাকা পয়সা নিয়ে আর টাকা দেখা পাবে সে রাস্তা আমি নেই। মানুষ 10 টাকা দিলে সে এসে দেখে যাবে না তার 10 টাকায় কাজ হচ্ছে। আমার এটা পুরো মানুষের সাহায্যে কাজ হচ্ছে বলে আমি মনে করি। আর মানুষের সাহায্যে মানুষের এবং আল্লাহর খাস রহমত আছে। বাংলার মানুষ জানে কে মানুষকে ধোঁকা দিয়ে কাজ করছে, কে মানুষকে ধোঁকা দিয়ে কাজ করছে না। কে শোনেন, ওই মাইকে চেঁচিয়ে কথা বলে লাভ হবে না, কাজে দেখাতে হবে, কাজেই কথা বলে দেখাতে হবে, কাজের মাধ্যমে সব। আর আমার যা আমি কাজ করি আমি সব আল্লাহকে খুশি করার জন্য করি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করি। এবার সরকারের অর্থ আমি আপনাকে পীরের আওলাদ যারা বিশ্বাস করবে, যারা করবে না তাদের কাছে আজ নেই। পীরের আওলাদ হিসাবে আমি আল্লাহর শপথ করে কসম খোদার খেয়ে বলতে পারি, এই যে আমার যে বাউন্ডারি আছে এই বাউন্ডারির মধ্যে আমি সরকারের 5,000 টাকা অনুদান নিই। 5,000 টাকা অনুদান আমি নিই। তবে হ্যাঁ, আমি বাংলার মানুষের জন্য আমি সরকারের কাছে চেঁচাই, ফুরফুরার উন্নয়নের জন্য সরকারের কাছে চেঁচাই। আজকে ফুরফুরা শরীফে যে পানি, উজুখানা, টয়লেট, আলো, হ্যাঁ, যে আপনি যা দেখছেন রাস্তা যা দেখছেন, এই আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অনুরোধ করে আমি এইসব কাজ করাচ্ছি এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি এমন একটা মুখ্যমন্ত্রী, উনি ফুরফুরা শরীফ নয়, উনি তারকেশ্বরকে সাজাচ্ছে, ফুরফুরা শরীফকে সাজাচ্ছে, উনি কী বলে আরও সব অন্য এলাকায় সাজাচ্ছে। উনি ওই জন্যই ওনাকে বলি, শুধু উনি যে স্পেশাল ফুরফুরার জন্য করছে এটা ঠিক নয়। আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, একটা স্লোগান উঠেছে চারিদিকে, দিদি এবার PM হবে, আপনি কি বলবেন এটা নিয়ে? এটা আল্লাহ পাক ভালো জানেন, আল্লাহ পাক ভালো, ওর উত্তর আমার কাছে নেই, তা আল্লাহ দিতে পারবে। সেই সময় আসলে সেটা আল্লাহ পাক ভালো জানেন। ভালো কাজ করলে তার ফল ভালো পায়, এটা আমি জানি। খারাপ কাজ করলে তার ফল ভালো পায় না। আজকে সারা ভারতবর্ষের মানুষ ভারত স্বাধীন হওয়ার পর থেকে যে ভারতবর্ষে যে হিন্দু মুসলমানের যে ডিভাইড, যে আলাদা, যে দূরত্ব, যে মারামারি কাটাকাটি খুনোখুনি, হ্যাঁ, যে আগুন জ্বালানো, যে নিরহ মানুষকে হত্যা, এটা ভারতবর্ষের মানুষ আশা করেনি। এই সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকার ক্ষমতায় আসার পরে মানে সারা ভারতবর্ষের মানুষ অর্থনীতির দিক দিয়ে বলুন আর জাতি বিদ্বেষের দিক দিয়ে জর্জরিত। কেন ভারতের যে কেন্দ্রীয় সরকার আমাদের আছে, এই সরকার এর চিন্তাভাবনা মোটেই নেই যে কীভাবে ভারতবর্ষের উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরা জবে যোগ দেবে, চাকরিতে যোগ দেবে। হ্যাঁ, এ সরকারের একটাই উন্নয়ন সারা ভারতবর্ষের মানুষ দেখছে, মন্দির মসজিদ
হিন্দু মুসলিম। আজকে পেট্রোলের দাম দেখুন, আজকে ডিজেলের দাম দেখুন, আজকে কি বলে গ্যাসের দাম দেখুন, অন্যান্য দ্রব্যর মূল্য কি বেড়েছে সেটা দেখুন। এই সরকারকে মানুষ চায়নি। আমি আপনাকে একটু বলতে পারি 2024-এ আমার বিশ্বাস, আমি তো আল্লাহ নয়, নজগুলা জানে, বাকিটা আল্লাহ জানেন, তো ভারতবর্ষের মানুষ 2024 এই সরকারকে রাখবে বলে আমার মনে হচ্ছে। এই সরকারকে আমার মনে হচ্ছে কেন্দ্রীয় সরকার কবরে ঢুকাবে, কবরে ঢুকাবে। আর এই জন্যই বলছি, আর এই সরকার আবার থাকতে পারে যদি মেশিনের কোনো কারচুপি না করে। মেশিনের কারচুপি করলে তার যেহেতু তাদের ক্ষমতা আছে, সে ক্ষমতা তারা ইউজ করতে পারে, মিলিটারি দিয়ে করতে পারে, কথা বলছেন না। আর যদি মেশিন ইউজ না করে, ক্ষমতা ইউজ না করে, যদি নিরপেক্ষভাবে ভোট হয়, তা আমার মনে হয় 2024-এ এই সরকার ক্ষমতা থাকবে না, আমার মনে হয়। বাকিটা আল্লাহ পাক ভাবছে। আমরা দেখেছি যে কানাইয়া কুমার বামফ্রন্ট ছেড়ে, সিপিএম ছেড়ে তারা কংগ্রেসে যোগদান দিলেন, এবং ভারতবর্ষের রাজনীতিতে কংগ্রেসের একটা ব্যাপক প্রভাব পড়বে অনেকে মনে করছেন রাজনৈতিক মত। সেখানে কি তৃণমূলের অবস্থান ফিকে হয়ে পড়বে? দেখেন, কানাইয়া কুমার বলুন আর বাবুল বলুন আর এই অমুক বলুন, এটা আমি বারে বলছি পলিটিক্যাল ব্যাপার, আমি এখানে হাত দেবো না। তবে আমার একটাই, যেমন বাবুল সুপ্রিয় নাকি নাম, হ্যাঁ, ও ক্ষমতায় থাকা অবস্থায় এটা বাংলার মুসলমানদের মধ্যে একটা আলোচনা হচ্ছে। ও ক্ষমতায় থাকা অবস্থায় ওই জায়গায় ইমাম সাহেবের ছেলে, ইমাম রশিদির ছেলে, ও যে মার্ডার হলো, ওই জায়গাটার নাম ভুলে গেলাম, আসানসোলে। তখন কিন্তু নেতৃত্ব দিয়েছিল মানে বাবুল। সে তাকে এই টিএমসিতে নেওয়াতে তো বাংলার মানুষ একটুখানি মর্ম হতো। এবং এই বাংলায় প্রশাসনিক মানে অনেক পদ থেকে মুসলিমদের ডানা ছাড়া হচ্ছে, মুসলিমদের পদকে মানে ছোট করে দেওয়া হচ্ছে, লঘু করে দেওয়া হচ্ছে। এটা বাংলার মানুষ কিন্তু, বিশেষ করে বাংলার মুসলিমরা মানে এটাকে ভাবছে। এই সরকার এককভাবে ক্ষমতায় এসেছে, এই সরকার ক্ষমতায় আসার অবদান মুসলিমদের নিঃসন্দেহ আছে। সেই মুসলিমদের নিঃসন্দেহ অবদান থাকা সত্ত্বেও তার কি পুরস্কার যে সংখ্যালঘু মুসলিমদের বিভিন্ন দপ্তর থেকে মানে লঘু করা, এটা মানুষ ভাবছে, আমি ভাবিনি, মানুষ কিন্তু ভাবছে। অতএব পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে আমার অনুরোধ থাকবে, এই যে জিনিসগুলো করা হচ্ছে, উনি যদি অবগত থেকে এইসব কাজ করা হয় তাহলে কিছু বলার নাই, আর যদি উনি অবগত না থেকে যদি এইসব কাজ করা হয়, আমি করজোড়ে ওনাকে অনুরোধ করবো এইগুলোকে লক্ষ্য রাখার জন্য। মানুষ ভাবছে। একটা কথা একেবারে চারিদিকে ছড়িয়ে পড়েছে যে মানুষ যে বিজেপির ভয়ে তৃণমূলকে ভোট দিয়েছেন, সেই বিজেপির কাজগুলো তৃণমূল সরকার করছে, অর্থাৎ বর্তমান শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করছেন। এ বিষয়ে কি আপনি একমত? না, আমি একমত নেই, এতে আমি একমত নেই। কারণ আমি খামাখাই মিথ্যে কথা বলতে। আজকে কিছু মানুষ বলছিল ওই আসামে যে ঘটনা ঘটেছে, আসামে যে মানে বস্তি উচ্ছেদ করা হয়েছে, 800 পরিবারকে উচ্ছেদ করা হয়েছে এবং দুজনকে গুলি করে মারা হয়েছে। আর এক বেইমানের বাচ্চা, একজন মিডিয়ার লোক, সে তার উপরে বড় করে নাচানাচি করেছে। বাংলার কিছু মানুষ তারা আঙুল তুলেছে, আওয়াজ দিয়ে বলছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কোনো প্রতিবাদ করে না কেন। কিন্তু আপনি মানে জানেন কি জানেন, আমার মনে হয় আশা করি জানেন, আর যদি কালো চশমা চোখে দেন তাহলে বলবেন জানি না। পশ্চিমবাংলায় এই আসামে যে ছেলেটাকে মারা হয়েছে, তার উপর যে নাচা হয়েছে, তার প্রথম প্রতিবাদ যদি কেউ করে থাকে তার নাম হচ্ছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এরপরে যদি অস্বীকার করেন কিছু করার নাই। আর বিজেপির সঙ্গে আর টিএমসির সঙ্গে যোগাযোগটা কতটা আছে না আছে এটা আমি না জেনে বলতে পারবো না। পাবলিক অনেক কিছু বলতে পারে, এটা হয়তো সিপিএম এর লোকেরা বলছে, হয়তো কংগ্রেসের লোকেরা বলছে, এবার ওর বিরোধী লোকেরা বলছে, এবার এর পক্ষে বলবেন না। এবার আমি যতটা জানি সেটা বলছি। একটাই কথা আমার, কিন্তু এই সরকার এককভাবে ক্ষমতায় এসেছে, আসার পরে কিন্তু সংখ্যালঘু মুসলিমদের বিভিন্ন মানে পলিটিক্যাল দিক দিয়ে এবং প্রশাসনের দিক দিয়ে তাদের
একটুখানি লঘু করা হচ্ছে বলে এটা আমি বুঝতে পারছি এবং বাংলা মানুষ বুঝতে পারছি। এর কারণটা কি? এর কারণটা কি এটা মমতা ব্যানার্জির নির্দেশ হচ্ছে না মমতা ব্যানার্জিকে আড়ালে ডেকে হচ্ছে, এটা জিজ্ঞাসা ছিল। ধন্যবাদ। আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী সাহেবের সঙ্গে, এবং আজকের আমরা তার সঙ্গে আলোচনা করলাম রাজ্যের বর্তমান পরিস্থিতি এবং পলিটিক্যাল অবস্থান নিয়ে, এবং তিনি পরিষ্কার করে ক্লিয়ার করে সমস্ত কথার উত্তর দিলেন। এখন এই পর্যন্ত। পরবর্তী খবরের আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।